সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি যাকে আপনারা চিনেন, খুবই পরিচিত মুখ, অত্যন্ত জননন্দিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে স্বাগত আমাদের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ এলেই আসলে আমরা সবসময় শৈশবকে হাতড়ে বেড়াই, মানে শৈশবের ঈদ আর এখনকার ঈদের মধ্যে একটা পার্থক্য খুঁজে বেড়াই, স্মৃতিচারিত হই, নস্টালজিক হই। সব কিছু মিলিয়ে এবারের ঈদ আপনার কাছে কিন্তু খুবই স্পেশাল। স্রোতের বিরুদ্ধে গিয়ে একটি আসনে আপনি সংসদ সদস্য পদ হিসেবে জয়লাভ করেছেন, কেমন লাগছে সব কিছু মিলিয়ে? ঈদটা আমার জন্য স্পেশাল এই জন্য নয় যে আমি নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে। এটি স্পেশাল এই জন্যে যে আমি জীবনে প্রথমবারের মতো বুঝতে পেরেছি আমাকে অসংখ্য মানুষ ভালোবাসেন। এই যে এত মানুষের ভালোবাসা আমার এই ক্ষুদ্র জীবনে, এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। আমি একটা সময় ভাবতাম যে আমার মা চলে গেলে আমি তো পুরোপুরি একা হয়ে যাব, আমার তো ভাই বোন নেই, আমার পরিবার বলতে কেবল আমার মা আর আমি। এইবার জিতে আসবার আগেই নির্বাচনটা যখন হলো, আমি যখন স্বতন্ত্র করব বলে ঘোষণা দিলাম, কেবল তো ব্রাহ্মণবাড়িয়া ২ নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো জেলা নাই, এমন কোনো বিভাগ নাই যেখান থেকে আমি অন্তত ১-২টা ফোন কল পাই নাই যে আপনার জন্য দোয়া করছি। অনেকেই ছুটে এসছেন, চিটাগং থেকে এসছেন আমাকে দেখতে, সিলেট থেকে এসছেন আমার সঙ্গে দেখা করতে, কিশোরগঞ্জ, ময়মনসিং সেখান থেকেও এসছেন। আমি নির্বাচনের চাপে তাদের সঙ্গে খুব বেশি যে কথা বলতে পেরেছি তাও না, কিন্তু তারা ভালোবাসা জানিয়ে গেছেন, সমর্থন জানিয়ে গেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এত মানুষের দোয়া আমার পেছনে কাজ করেছে। আমার এই জয়টা আসলে মানুষের জয়, সাধারণ মানুষের জয়। সো সেদিক থেকে এই ঈদটা আমার জীবনে খুব স্পেশাল একটা ঈদ। নিশ্চয়ই, আপনি যেভাবে বলেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষের ভালোবাসা, নীরব সমর্থন, দোয়া, জনরাই সবশেষে আপনার কাজ কি অবস্থা নিয়ে এসেছে। আরেকটা কথা যদি আমি বলতে চাই, সময় আপনাকে সংসদে নিয়ে গেছে, সে সময় আপনাকে দল বিচ্যুত করেছে, সেই সময়ের প্রেক্ষিতে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, আসলে পুরো জার্নিটা কেমন ছিল আপনার? আমি সময়ের কাছে খুব কৃতজ্ঞ। সময় ঠিক যখন যা হওয়া দরকার, যা হলে ভালো হতো, সময় আমার জন্য ঠিক তখন তাই করেছে। ২০১৯-এ আমার সংসদে যাওয়া, অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তো কখনো ছাত্র রাজনীতি করিনি, আরও প্রিসাইসলি বলতে গেলে ছাত্র দলের রাজনীতি করিনি। তাহলে আমি কেন তার জবাবটা খুব পরিষ্কার। দল চেয়েছিল, দলের সেই ভীষণ দুর্দিনে যে সাহস করে এবং তথ্যভিত্তিক, পড়াশোনা ভিত্তিক একটা চমৎকার ইমেজ নিয়ে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে তাকে বেছে নেওয়া। সো সেই সময় দল আমাকে বেছে নিয়েছিল এবং আমি আমার শেষ দিন পর্যন্ত ৩.৫ বছর সংসদে ছিলাম। তার প্রতিটি দিন ২০২২-এর ডিসেম্বর ১০ তারিখ আপনি গোলাপবাগে যে সম্মেলনটা ছিল সেখান থেকে আপনি পদত্যাগ করলেন। হ্যাঁ, দলের নির্দেশে আমি ঘোষণা পদত্যাগ দিয়েছেন, করি। হ্যাঁ। হ্যাঁ, তো ৩.৫ বছরের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি পালনের চেষ্টা করেছি এবং কিভাবে পালন করেছি, কতটা পেরেছি, সেই বিচারের ভার আমি মানুষের হাতে ছেড়ে দেই। এবং তারপরে যখন ৫ই অগস্ট হলো, এবং ৫ই অগস্টের আগেও আপনি চিন্তা করে দেখুন তো, অগস্টের ১, ২, ৩, ৪ তারিখে আপনারা কি পলিটিক্যাল কোনো নোন ফেস রাস্তায় দেখেছিলেন? দেখেন নাই, কিন্তু আমাকে ছাড়া। নোন ফেস, পলিটিক্যাল নোন ফেস, যাকে সবাই চেনে, যে কোনো না কোনো দলের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, আপনি একটা নামও দেখাতে পারবেন না। আমি নেমেছিলাম। আমার এই বাসা ভাঙচুর হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর হয়েছে। সো সেটাও একটা সময়। এবং তারপরে আমি দেখলাম যে যতটা প্রত্যাশা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, প্রতি পদে পদে হোঁচট খাওয়া শুরু হলো। বিএনপির চরম দুর্দিনে তো আমি দলটার সঙ্গে যুক্ত হই। এই দলটার অতি শোষিত, নির্যাতিত, ভীরু কাপুরুষ চেহারা আমি যেমন দেখেছি, আবার মনস্টার হয়ে ওঠাও দেখেছি ১৭ মাসে। সো এই মনস্টার হয়ে ওঠার কথা আমি
লুকাইনি, আমি বলেছি যে এই দলটা মনস্টার হচ্ছে এবং এর পরিণতি খারাপ হবে। সো তারপরে তো আপনারা জানেনই আমার যাত্রা, আমার গল্প। সো আমার মনে হচ্ছে সময় আমাকে দিয়ে যখন যা করে দিয়েছে, আমার জন্য করেছে, আমাকে দিয়ে করিয়েছে, সব ভালো হয়েছে। আমি হ্যাপি। আমরা আপনার জার্নি কথা শুনলাম, আমরা সেই বিষয়ে আরেকটু পরে আসবো, কিন্তু তার আগে আমরা একটু ঈদের প্রসঙ্গে আবার একটু ফেরত আসি। সেটা হচ্ছে আমরা জানি ঈদ মানে যে শৈশবের যে আনন্দ উচ্ছলতা, সন্ধ্যায় চাঁদ দেখা, হাতে মেহেদি রাঙানো, তারপর দিন ভোরবেলা ঈদে উঠে ঈদি নেয়া, আমার হাতে সেমাই খাওয়া, সেই শৈশবের ঈদগুলো কেমন ছিল আপনার? মনে পড়ে কি এখনো? নিশ্চয়ই খুব স্বচ্ছ। আমার ঈদ মানেই কি আমার বাবার স্মৃতি, কারণ আমার মা খুব কড়া মানুষ, খুবই কড়া। এখনো করা? না, মা তো অনেক বছর বিছানায়, এখন আর উনি অত বুঝতেও পারেন না কিছু। উনি খুবই কড়া মানুষ ছিলেন, কিন্তু আমার মায়ের সেই একটু কড়া ইয়েটা আব্বা পুষিয়ে দিতেন। এত আদর বাবার কাছে আমি পেয়েছি যে বাবা চলে যাওয়ার পর আজকে 14 বছর আমি আসলে আমি মানে আমি আর পৃথিবীর কারো কাছ থেকে ওই 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 অ্যাফেকশনটা হয়নি। সো বাবা চলে যাওয়ার পরে আমার আসলে ওরকম ঈদ বলতে কিছু নাই। কিন্তু বাবা যখন ছিলেন, ঈদের দিন সকালবেলা বাবা অনেকগুলো লাল গোলাপ নিয়ে আসতেন। 2টো ঈদ আর আমার জন্মদিন, এটা উনি সবসময় করতেন। এবং ওই সময় তো আজকের মতো চাষের গোলাপ পাওয়া যেত না, কিন্তু উনি কিভাবে যেন এত ভোরে একদম ঠিক সাইজের তাজা তরতাজা লাল গোলাপ উনি জোগাড় করতেন অনেকগুলো। আর রমজান শুরু হওয়া মানেই হচ্ছে যে বাবাকে নিয়ে আমার দোকানে দোকানে ঘোরা, যা চাইবো বাবা যেখান থেকে হোক সেটা জোগাড় করে দেবেন। এবং মা যথারীতি খুবই রাগ করবেন। একদম, মা সবসময় বলতেন যে তুমি স্পয়েল করে দিবে, তুমি বাচ্চা স্পয়েল করে দিবে। তো জানি না কতটুকু স্পয়েল হয়েছে, কতটুকু না, ঠিক আপনি তো হয়েছে। এখন নিজে খুবই প্রতিষ্ঠিত, নিশ্চয়ই তো আপনার মা যদি ঠিকঠাক দেখে থাকতো তাহলে নিশ্চয়ই প্রাউড ফিল করতো। এটা এটা আমার জীবনে খুব বড় একটা দুঃখ যে আমার বাবা, আমার অ্যাচিভমেন্ট যদি জীবনে কিছু থেকে থাকে, আমার বাবা তার কিছুই দেখেননি। আমার মা কোনোটাই বুঝতে পারেননি, কারণ উনি ডিমেনশিয়ার পেশেন্ট। উনি গত 10-12 বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছেন। সো উনি আসলে ঠিক বুঝতেই পারেন না যে আমি কি করি বা আমার পেশা কি, বা দেশের মানুষ আমাকে কতটুকু ভালোবাসেন। উনি তার কিছুই বুঝতে পারেন না। তারপর উনি আছেন, নিঃশ্বাসটা আছে, ও এটাই অনেক। হ্যাঁ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এখন ঈদের মধ্যে আসলে সেই পার্থক্যটা বুঝে, এখন তো নেতাকর্মীরা থাকে ঈদের দিন, তাদের সাথে যোগাযোগের একটা বিষয় থাকে, নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কি আর? কিন্তু আমার ওটা খুব ভালো লাগে। আমার নেতাকর্মীদেরকে না আমি আমার পরিবারের বাইরে কখনো ভাবিনি, ওরাও আমাকে ওদের পরিবারের বাইরে ভাবেনি। সেই প্রমাণ তো পেলামই। এবং আপনি জানেন আমার সবচেয়ে দরিদ্র যে কর্মী, সেও তার সারা বছরের জমানো টাকাটা ইলেকশনের আগে এসে আমার হাতে তুলে দিয়েছে। আমি নিতে চাইনি, আমার চোখে পানি এসছে, কারো কারো সময় আমি কেঁদেওছি যে আমার একটা টাকাও লাগবে না, তোমরা নিয়ে যাও, তোমরা তোমার এলাকায় খরচ করো। কিন্তু এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। সেজন্য আমি মনে করি এই ঈদটা আমার জন্য অনেক স্পেশাল। আমার বাবার ওই ভালোবাসার পরে সেই ভালোবাসাটা অনেকের মাঝে ছড়িয়ে গিয়ে আবার আমি ফেরত পাচ্ছি, আমার কাছে সেরকম মনে হয়। দ্বিগুণ হয়ে ফেরত এসেছে নিশ্চয়ই, যে সৃষ্টিকর্তা যা নিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফেরত দেয়, কথাটা আপনার ক্ষেত্রে অনেকাংশে সত্যি বলা যায়। আরেকটি বিষয় যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে চাঁদ রাত, খুবই একটা স্পেশাল রাত থাকে ঈদের দিন। তারপর দিন ভোরবেলা উঠে ঘুম থেকে নতুন কাপড়, লুকিয়ে রাখা কাপড় পরা, এখন কি সেই চর্চাটা আছে? একদম না, একদম। কেমন কাটে আপনার চাঁদ রাত থেকে ঈদের সময়টা? চাঁদ রাতে বাসায় একটু আমার পুরনো আমার বাসায় যারা সহকর্মী আছেন অনেক বছর ধরে, আমার মায়ের সঙ্গে ওনারা আছেন, ওদের হাতে মেহেন্দি লাগাই, আমি মেহেন্দি দিই যদি মন ভালো থাকে। আর না হলে আসলে চাঁদ রাতে তেমন কিছু না, ওরা রান্না টান্না করে, আমি টিভি দেখি। আর মন তো এবার খুব ভালো থাকারই কথা। না, এবার তো খুবই ভালো। আর এলাকায় একটা উৎসব, চাঁদ রাত কিন্তু গ্রামে এখনো খুব একটা চমৎকার উৎসব, জাঁকজমক উৎসব। এবং গ্রামে অনেকে আছে খুব সুন্দর মেহেদি লাগে, আজকাল মেয়েরা ইউটিউব দেখে খুব দারুণ মেহেদি লাগায়, মনে হয় একদম পার্লার থেকে লাগায় আনা হয়েছে। তো ওরা মেহেদি টেদি লাগায়, আমার ভালো লাগে, রান্না হয়। আর আমার এলাকার বাড়িটা এরকম যে ওটার দরজা সবসময় খোলা। সো আসছে যাচ্ছে, কে কখন আসছে যাচ্ছে তাদের মতন। আমি হয়তো টিভি দেখতে দেখতে একটু বের হয়ে একটু চেঁচামেচি করলাম ওদের সাথে, ওটাও মজা। মানে চেঁচামেচি মানে রাগ না, ওটাও একটা মজা। ওটা করে টুরে আবার আসলাম, আবার একসাথে হয়তো খেতে বসলাম। আমাকে আবার সবাই খুব ভয় পায়, আমি জানি না, আমার ভেরি প্রেজেন্সের এটা আমি একদম ছোটবেলা থেকে খেয়াল করেছি। ছোটবেলা মানে যখন থেকে আমি বার করে ফিরলাম, আমি একটা ইনস্টিটিউটে পড়াতাম, ল পড়াতাম।
তো ছেলেমেয়েরা আমাকে জমের মতো ভয় পেত। সো আমি জানি না আমার ভেরি প্রেজেন্সের কারণটা কি আপনাকে ভয় পাওয়ার আমি জানি না আমার ভেরি প্রেজেন্সেই কোনো একটা সমস্যা আছে। আমার নেতাকর্মীরাও কিন্তু আমাকে ভালোবাসে, ভয়ও পায়। সো আমি যদি একটু ঘর থেকে বের হয়ে কে এখানে সব আপা আপা আপা, অর্থাৎ আপনার কণ্ঠটাকে ভয় পেত, আপনার চেহারা কেন? নিশ্চয়ই আপনার চেহারা দেখলে যে কেউ নিশ্চয়ই, মানে যে বলে না একটা শান্ত সৌম্য চেহারা, যার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু আপনার কণ্ঠ শুনলে হয়তো সেই ভয়টা পেত নিশ্চয়ই। হতে পারে, কিন্তু ওরা আমাকে খুব ভয় পায়। আচ্ছা, যাই হোক, আমরা শুনছিলাম আপনার ঈদের কথাগুলো, রান্নার কথা বলছিলেন। রান্না কি করা হয় এখনো? আমার রান্না হয় না, আমি রান্না পারি না আসলে, সত্যি কথা। হয় না মানে কি? মানে রান্না করলে সেটা খাওয়া যায় না নাকি না নিজে রাঁধতে পারেন না? আমি রাঁধতে পারি না, আমি ওই চেষ্টাই আসলে কখনো করিও নাই। বিদেশে যখন ছিলাম আমি শুধু ওই একটা জিনিসই রান্না করতে পারতাম, পাস্তা। ওইটা আমি আমার মনের মতো করে রান্না করতাম, এবং আমার ধারণা প্রচুর পরিশ্রম করতাম, তো ক্ষুধার্ত থাকতাম, যা রান্না করতাম খুব ভালো লাগতো, পাস্তা খেতাম প্রতিবেলা, খুব মজা লাগতো। ক্ষুধা পেতে আলকাতরাও ভালো লাগে। আলকাতরাও ভালো লাগে, আমার মনে হয় ওই ওই কারণে ওটা ভালো লাগতো। নিশ্চয়ই, আসলে সেই থেকে আর চেষ্টা করা হয়নি। এবার তো নিশ্চয়ই খুব স্পেশাল নেতাকর্মীদের জন্য নিজের হাতে রান্না করে যদি খাওয়ানো যেত, নেতাকর্মী একটু নিজেদেরকে ধন্য মনে করতো। ওরা খুব দুষ্টু, ওরা হাসাহাসি করে, আপা এটা তো আপনি রান্না করছেন তাই না, বলে আবার একটু হাসে। আচ্ছা হ্যাঁ আমি রান্না করছি, আমার বাসার টেবিলে যখন আছে তো ধরে নেবা আমি রান্না করছি। পলিশ করে দিলেন বিষয়টা পুরো একদম। রুমিন ফারহানা, আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর আরো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি তারুণের রাজনীতি অনুষ্ঠানের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তারুণের রাজনীতি অনুষ্ঠানে। সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আবারও স্বাগত। আমরা বিরতির আগে ঈদ নিয়ে কথা বলছিলাম, ঈদের সময়গুলো নিয়ে কথা বলছিলাম, এবার একটু আমরা রাজনীতিতে ফেরত আসি। কার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি এই রাজনীতিতে এলেন? আমি রাজনীতিতে এসেছি একেবারেই ভাগ্যের হাত ধরে। কারণ আমি যখন জন্ম হলো আমার নানা খুব খুশি হয়ে গেল যে ভাগ্যিস মেয়ে হয়েছে, ছেলে হলে তো ঠিকই রাজনীতি করতো। সো উনি যতটুকু মিষ্টি বিলাতেন তার দ্বিগুণ মিষ্টি বিলালেন, যে যাক মেয়ে হয়েছে নিশ্চিন্ত। তো বাবাও চেয়েছিলেন আমি বড় হয়ে শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, সো বাবা চেয়েছিলেন যে আমি আমার চাচাদের মতো, আমার দুজন চাচা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চেয়েছিলেন যে আমি সেই পথে যাই। আমি যেদিন ল পড়ব ঘোষণা দিলাম উনি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু আমাদের পরিবারের একটা রেওয়াজ হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উপরে কেউ কথা বলবে না, ওর ইচ্ছে ও ল পড়বে, ও পড়বে, আমরা ওকে চেষ্টা করব ফ্যাসিলিটেট করার, কিন্তু ওকে বাধা দেয়া, আমার ইচ্ছে ওর উপর চাপিয়ে দেয়া, এটা আমাদের পরিবারের রীতিই না। সো আমি ল পড়লাম, আমি বার করলাম, তারপরে বাবার ইচ্ছা ছিল আমি বিচারপতি হই। বুঝতেই পারছেন ওনার চাওয়াটা একেবারেই অন্যরকম ছিল, কিন্তু আমার তো ল পড়ার পেছনে কারণ হচ্ছে আমি রাজনীতি করব। আমি উপমহাদেশের ইতিহাস ঘেঁটে দেখেছি যে বড় বড় রাজনীতিবিদরা সকলেই লয়ার ছিলেন, এমনকি আমাদের সোহরাওয়ার্দী থেকে শুরু করে একে ফজলুল হক থেকে সবাই লয়ার। সে কারণে আমার এই পেশায় আসা। এবং এরপরে আসলে বাবার মৃত্যুর পরে একদিন হঠাৎ দেখলাম 2013 সালে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আমার নাম দিলেন, 10 জনের একটা কমিটি। সো আই ওয়াজ শকড, সারপ্রাইজড, অ্যান্ড আমি আসলে বুঝতেই পারছিলাম না যে হোয়াট টু ডু। নামটা কিভাবে গেল, মানে কোনো আমি সত্যি জানি না, আমি জানি না। ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার বাসায় এসেছেন, আমার বাবাকে দেখেছেন, তখন উনি আমাকে দেখেছেন। তারপরে আমার বাবা যখন মারা যান তখন উনি বাবাকে দেখতে, মানে বাবার লাশ যখন সমরিতায়, উনি সমরিতায় গেছেন, সো উনি আমাকে দেখেছেন। কিন্তু দেখে যে উনি আমাকে এত পছন্দ করেছেন এবং ওনার দলে এত দায়িত্বশীল পদে উনি আমাকে দিয়েছেন, আমি খুব অবাক হয়েছি, খুব অবাক। ওনার হাত ধরেই মূলত আমার এত দূর আসা, এবং ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। ঈশ্বর যেদিন ওনাকে নিয়ে গেলেন সেদিনই দলে আমার শেষ দিন। সো উনি যতদিন ছিলেন ততদিন আমি দলে ছিলাম, উনি দলে নেই, উনি আল্লাহর কাছে চলে গেছেন, আলহামদুলিল্লাহ আমিও দলে নেই। আমরা শুনছিলাম সে আপনার দলে আসার ঘটনা, এরপর থেকে আপনার পরবর্তী জার্নিগুলো। আপনার বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মানে সাংগঠনিক সম্পাদক। আপনি বাবার দলে না গিয়ে জাতীয়তাবাদী দলে ভিড়লেন, মানে কি কারণে, মানে কোন দর্শন থেকে? আমি তো আসলে কোনো দলে ভিড়িনি, এই দল আমাকে ভিড়িয়ে দিয়েছে দলের সাথে। আমি যেটা আপনাকে একটু আগেই বলছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি জানি না, এটা আল্লাহর একটা রহমত, ইচ্ছা।
ওনার কেন যেন উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ আদর করতেন, এবং ওনার ছায়ায় দল করা এবং উনি অসুস্থ হয়ে যাওয়া, উনি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, সেই সময় দল করা পুরো ভিন্ন ব্যাপার ছিল আমার জন্য। আমার কাছের দু একজন বন্ধু আমাকে বলতেন যে তুমি তো আসলে দলের চেয়ে বেশি তুমি খালেদা জিয়া করো, তুমি তো আসলে দল যতটা না করো তার চেয়ে বেশি তুমি ওনার ডিসাইপল, মানে দল প্রেম থেকে ব্যক্তিপ্রেম একদম। সো সেই জায়গা থেকে আসলে আমাকে ভেড়ানোটা ওভাবে আমি না বলি, ওনার ভালোবাসা, ওনার স্নেহ, ওনার প্রোটেকশন, হ্যাঁ আমি জড়িয়ে গেছি দলের সাথে একদম একদম। সেক্ষেত্রে মানে পরিবার তো আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল, আপনার বাবা, সেক্ষেত্রে আপনি বিএনপিতে, এটা নিয়ে কখনো কোনো মানে মতবিমতের সুযোগ তৈরি হয়েছিল? হ্যাঁ নিশ্চয়ই, বাবা তো ছেড়ে দিয়েছে, পরে ন্যাপ ভাসানী ন্যাপে গেছে, ন্যাপ তৈরি করেছে, তারপরে তার নিজের দল করেছে। সো সেটা অনেক আগেই, আওয়ামী লীগের সাথে খুব বেশি সময় বাবা ছিল না, সূচনা লগ্নে ছিল, তৈরি করে দেওয়ার সময় ছিল, এরপরে সরে গেছে। কিন্তু এই খোঁটা আমাকে সারা জীবন শুনতে হয়েছে, অফ দ্য রেকর্ড, মানে আমার সামনে কেউ বলবে না, কিন্তু পেছনেই আলোচনা হতো যে ও তো আওয়ামী ফ্যামিলির, ও তো আওয়ামী ফ্যামিলির, এইসব কথা এই দলগুলোতে হয়। এটা নিয়ে আসলে এটা রাজনীতির একটা পার্ট, গণতান্ত্রিক সৌন্দর্য বলো নাকি এটাকে, বিষয়গুলোকে। যে বিষয়টা বলছিলাম যে বেগম খালেদা যে আপনার বাবাকে দেখতে এসেছিল, যদিও ভিন্ন মতের ভিন্ন দলের ছিল, সবকিছু মিলিয়ে সেই পলিটিক্যাল বিউটিটা এখন মানে খুব রেয়ার, মানে খুব বিলুপ্ত প্রায় বলা যায় সেই সংস্কৃতিটা, এক দলকে আরেক দলকে সমবেদনা জানানো। বিগত 1.5 বছর আমরা যেটা দেখেছি, মব কালচারের কথা বলেন বা মব ভায়োলেন্সের কথা বলেন, সবকিছু মিলিয়ে কেমন লাগে? সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনা যাবে মনে হয়? আমার একটা বই বেরোচ্ছে এই বই মেলায় প্রথমা থেকে, আমার সংসদ জীবনের ওই দিনগুলোর কথা। সেখানে আমি একটা কথা লিখেছি যে দুই দলের মধ্যে গোপনে রাতের বেলা ব্যবসা হবে। দুই দলের নেতারাই, সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী বা বড় পদধারী, দুই দলই রাতের বেলা ক্লাবে বসে একসাথে বিজনেস ডিল করবে। কিন্তু এই ব্যাপারটা সকালের আলোতে কখনো আসবে না। এটা হচ্ছে রাজনীতির কদর্য একটা দিক, যেটা আমি দেখেছি। আব্বা কিন্তু সারা জীবন বিরোধী দল, সম্ভবত আমার ভাগ্য সেরকম, সারা জীবন বিরোধী দল, এবং এটা আমি মনে করি এটাই সঠিক। বাবা কিন্তু কম সমালোচনা করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, উনি যখন পাওয়ারে ছিলেন, 1 থেকে 6 বলুন কিংবা 91 থেকে 96 বলুন, কিন্তু তাতে তাদের ব্যক্তিগত সম্মান, শ্রদ্ধাবোধের জায়গায় কোনো ঘাটতি ছিল না। ধরুন বঙ্গবন্ধু 72-এ যখন দেশ স্বাধীন হলো, তার কারাগারে যুদ্ধাপরাধের জন্য অনেক বড় বড় নেতাই ভিতরে ছিলেন, সবুর খান ছিলেন ফর এক্সাম্পল, আরও কয়েকজনের কথা আমি বলতে পারি। কিন্তু তাদের পরিবারের দেখভাল করা, তাদের দেখাশোনা বঙ্গবন্ধু করতেন। বা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ন্যাপ তৈরি করলেন, বঙ্গবন্ধু কিন্তু হুজুরের কাছে আসতেন। হুজুর বলছি কারণ ওনাকে, ওনার অনুসারীরা সবাই হুজুর বলেন। তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে আসতেন রাতের বেলা, যে হুজুর এখন কি করব, এখন কি করা উচিত। সো এই যে সৌহার্দ্য, এই যে সুন্দর সম্পর্ক, সেটা একেবারে নষ্ট হয়ে গেছে। এবং বিশেষ করে দুটো দলের একদম উঁচু পর্যায়ে যারা আছেন, তাদের কাছে এটা অনেকটা ব্লাসফেমির মতো অপরাধ, যে ওই দলের সাথে সুসম্পর্ক, মানে সুসম্পর্ক বলতে সুসম্পর্ক যেটা সামাজিক সম্পর্ক, হ্যাঁ সেটা কিছুতেই রাখা যাবে না, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক কিন্তু আবার সবার সাথে সবার আছে। সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, মাঝখানে মানে সামাজিক সম্পর্ক রাখলে রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না, বা সামাজিক বা ব্যবসায়িক থাকলে সেটাও রাজনীতিতে প্রভাব ফেলবে। বিষয়টা কেমন কি? মানে বিষয়টা খুবই স্বার্থকেন্দ্রিক বিষয়, অর্থকেন্দ্রিক বিষয়। মানে আপনি রাতের বেলা বসে তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করবেন ঠিকই অন্য দলের সাথে, কিন্তু আপনি তাকে ইফতারে দাওয়াত দিয়ে কুশল বিনিময় করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। কি মনে হয় সেই সংস্কৃতির পরিবর্তন হবে? আমরা তো একটা নতুন বাংলাদেশের কথা বলছি সব সময়, সবাইকে নিয়ে দেশ করতে চাচ্ছি, কি মনে হয় আপনার কাছে? আমরা তো একটা অনেক বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম 5ই আগস্ট। যতটা বড় স্বপ্ন ছিল, ধাক্কাটা তার চেয়ে কম বড় ছিল না। সো তারপরেও আমরা কাজ করে যাব। দেখুন আসলে একদিনে যেমন ক্ষয় হয়নি, একদিনে তেমন পুরনো হবে না। একটা রাষ্ট্রে ন্যূনতম 50 বছর যদি ডেমোক্রেসি চলে মোটা দাগে, তখন বলা যায় যে এই ডেমোক্রেসির ব্যাকল্যাশ হবে না।
এটা মানে এটা রিসার্চ করে দ্য হাউ ডেমোক্রেসিস ডাই এখানে খুব সুন্দর করে এই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে। সো 50 বছরের মধ্যে আমরা তো 91-তে যাত্রা শুরু করেছিলাম, 8-এ গিয়ে হোঁচট খেলাম, বিরাট হোঁচট। এখন আবার শুরু করি, দেখি মোটা দাগে একটা নির্বাচন ব্যবস্থা যদি জারি রাখতে পারি বাংলাদেশে, অনেকটাই সহজ হবে সামনে। নিশ্চয়ই আমরা চাই সে সহযোগ। দিন শেষে আসলে নাগরিকদের জন্য তো রাজনীতি, আমরা চাই নাগরিকদের জন্য নাগরিকমুখী রাজনীতিগুলো হোক, জনকল্যাণমুখী হোক। মানুষ আসলে খুবই বলা যায় আমাদের বাঙালিরা ডালে ভাতে মাছে ভাতে খুশি হয়, সেই খুশিটাই যদি রাখা যায় তাহলে তার কথা নেই। কিন্তু আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু আপনি এখন কোনো দলে নেই, আপনি সেই জায়গায় স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা জানি যে আসলে সেন্ট্রাল পলিটিক্সে না থাকলে যে লোকাল পলিটিক্সে কতটা মানে সাস্টেন করা যায় এটি নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। কি মনে হচ্ছে পারবেন? আমার যদি সদিচ্ছা থাকে, কাজ করার ইচ্ছা থাকে, এবং আমার যদি সত্যিকার অর্থে মানুষের যেই ভালোবাসাটা নিয়ে আমি এত দূর এসেছি সেটা যদি থাকে, আমার মনে হয় না, হ্যাঁ কঠিন হবে, যাত্রা অবশ্যই কঠিন হবে। স্রোতের বিরুদ্ধে থাকা আসলে কঠিন কঠিন, মানে, হ্যাঁ। কিন্তু আপনি প্রাইমারি ভাবে সেখান থেকে জিতে এসেছেন, সেটাকে আমরা একটা প্রাইমারি সাকসেস হিসেবে ধরে নিতে পারি। বাট লং ওয়ে টু বি গো, অনেক দূর আপনাকে যেতে হবে। 5 বছরের একটা যাত্রা যদি আমরা ধরে নিই কাগজে কলমে, সেই জায়গায় আপনি কতটা সাপোর্ট পাবে বলে মনে করছেন? আমি ধরে নিচ্ছি আমি শূন্য সাপোর্ট পাবো, এটা আমি ধরে নেই, তাহলে আমার ফাইট করাটা সহজ হবে। পারবেন কি ফাইট করতে? এত দূর ফাইট করেছি আর ওইটুকু পারবো না ইনশাল্লাহ। আমরা নিশ্চয়ই রিসেন্ট পারবো। একটা বিষয় দেখেছি, 21শে ফেব্রুয়ারিতে আপনাকে ফুল দিতে দেওয়া হয়নি বা আপনি দিতে পারেননি, যেভাবে বলুন না কেন। 21শে ফেব্রুয়ারিতে আপনি ভাষা শহীদের কন্যা হয়ে, ভাষা সৈনিকের কন্যা হয়ে আপনি ফুল দিতে পারেননি। আপনি সংসদ সদস্য হিসেবে এলাকা চালাবেন কিভাবে তাহলে? আমি যদি চালাতে না পারি বা আমাকে যদি চালাতে না দেয়া হয়, আপনি কি মনে করেন মানুষ সেটা বুঝবে না? মানুষ কিন্তু বুঝবে, এবং তার জবাব এই দলকে আবারও নেক্সট ইলেকশনে দিতে হবে। নিশ্চয়ই আপনার উত্তর আমরা পেয়েছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে এলাকার মানে যেহেতু আপনি এলাকার মানুষের জনরায়ে নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনার অনেক দায়বদ্ধতা, আপনি খুব চেষ্টা করছেন তাদের সাথে থাকার, তাদের কাছে থাকার, তাদেরকে নিয়ে চিন্তা করার। আপনার পরিকল্পনাগুলোকে আমরা জানতে চাই এলাকা কেন্দ্রিক। এলাকা কেন্দ্রিক আমার অনেকগুলো পরিকল্পনা আছে। প্রথমত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, ভেতরের রাস্তাঘাটগুলো ভীষণ দুর্দশা একদম। মানে কিছু গ্রাম আছে যেখানে আপনি কখনো অটো ছাড়া আপনার কোনো চলাচলের কোনো উপায় নাই, নৌকা করে যেতে হবে, তারপরে অটো, কোনো পাকা রাস্তা নাই, সব ধুলা, মাটির রাস্তা। সেগুলোকে ঠিক করা, রাস্তা করা। 2 হচ্ছে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল দশা, ডাক্তার থাকে না, ওষুধ থাকে না, সেগুলোকে ঠিকঠাক করা। অ্যাটলিস্ট আমি অন্তত পার্সোনালি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি নিজে যাবো। জনস্বাস্থ্যটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন ভীষণ। নিশ্চয়ই। 3 হচ্ছে আমাদের এলাকার ইয়াং জেনারেশনের কর্মসংস্থান, এবং আমাদের আশুগঞ্জ, আমার যে উপজেলাটা, এটা একটা বাণিজ্য নগরীর মতো। এখানে বন্দর আছে, গ্যাস আছে, বিদ্যুৎ কারখানা আছে, সার কারখানা আছে। এখানে যদি আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর গ্যাসটা দিতে পারি, গ্যাস হয়তো জানি না সরকার কি করবে, বিদ্যুৎটাও যদি করতে পারি, আমার অনেক বেশি বিনিয়োগ সেখানে আমি আকৃষ্ট করতে পারবো। বিনিয়োগ আকৃষ্ট করা মানেই হলো ইন্ডাস্ট্রি হওয়া, কারখানা হওয়া, ফ্যাক্টরি হওয়া, এবং মানুষের কর্মসংস্থান তৈরি হওয়া। সো এইগুলো হচ্ছে আমার পরিকল্পনা। রাজনীতি বিষয়ে সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাই, সেটা হচ্ছে আপনি লড়লেন, জিতলেন এবং দেখালেন যে রুমিন ফারহানা পারে, রাজনীতিতে জনসমর্থনই সর্বাগ্রে থাকে। আবার কি সেই দলে ফেরত যাওয়ার ইচ্ছা আছে বা কোনো যোগাযোগ করেছে কি কেউ? যে প্রশ্নটা স্বাভাবিক এখন আপনাকে ঘিরে হয়। না, নির্বাচনের পরে কোনো যোগাযোগ হয়নি, আর আমার তরফ থেকেও না। তাহলে কোনো দলে যাওয়ার ইচ্ছা কি আছে আপনার? না, এটা এই মুহূর্তে একেবারেই না। আমার রাজনীতিতে আসাটাও একটা ঈশ্বরের ইচ্ছা, এবং আমি ভীষণ ভাগ্যে বিশ্বাস করি। আমার জীবনের প্রতিটি ঘটনা, এটা প্রত্যেকের জীবনে মানুষ খেয়াল করে দেখে না, খেয়াল করে দেখলেই বুঝতো যে কোনো ঘটনাই আকস্মিক না, কোনো ঘটনাই অঘটন না। একজন রাজনীতিবিদের তো একটা দল থাকতে হয়, দল করতে হয়। যদি সেভাবে আমি বলি
ইচ্ছা আছে কি কি নতুন দল করবেন নাকি অন্য কোনো দলের সাথে আপনার এক নেগোসিয়েশন মাসও তো হয়নি জিতেছি, একটু সময় যাক, দেখি রাজনীতি কোন দিকে যায়। ব্যারিস্টার রুমিন ফারহান, আমরা আপনার রাজনীতির বিষয় নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম। আমরা এই প্রজেক্টটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতি পরে আবারও আপনার সাথে আমরা আলোচনায় আসবো। দর্শক, তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিচ্ছে, কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন জননন্দিত মানুষ ব্যারিস্টার রুমিন ফারহান। আপনাকে আবারও স্বাগত বিরতির পর। রুমিন ফারহান, আমরা আপনার ছোটবেলা বড়বেলার ঈদের খবর জানলাম, রাজনীতির খবর জানলাম, অনেক কিছুই জানলাম, অনেক কিছু জানালেন। আমরা এবার একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে যেতে চাই, কারণ অনেকেরই আগ্রহ থাকে রাজনীতিবিদ, কারণ আপনাকে অনেক অনুসরণ করে মানুষ, অনেক ভক্ত থাকে, তাদের আসলে খুব ইচ্ছা থাকে মানুষটা কেমন, তার ব্যক্তি জীবনটা কেমন, তার দর্শনটা কেমন। সেই দিক থেকে যদি বলতে চাই, আপনার ব্যক্তি দর্শনটা নিয়ে মানুষের একটা আগ্রহ আছে, জীবনটাকে আপনি কিভাবে দেখেন? আমার জীবন দর্শন, জীবন বোধ এবং আজকের আমি, এই পুরোটাই আমার বাবার হাতে তৈরি। কীরকম? উনি আমাকে কখনো পড়তে বসাতেন না বা নিজে পড়তে বসিয়ে আমাকে শেখাবেন, এটাও উনি কখনো করতেন না। কিন্তু উনি কিছু কিছু কথা বারবার বারবার আমাকে বলতেন। একদম ছোট থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে কথাগুলো আমি খুব খুব রেগুলার বেসিসে শুনে বড় হয়েছি। ধরুন, কোনো একটা ব্যাপার নিয়ে আমার একটু মন খারাপ বা আমার চোখে পানি, উনি একদম পছন্দ করতেন না। উনি বলতেন, আমি ভীরু মেয়ে চাই না, আমি সাহসী মেয়ে চাই। ওনার এই লাইনটা আমার কানে এখনও বাজে। আমি এত শুনেছি আমার জীবনে এই কথাটা, যে আমি ভীরু মেয়ে চাই না, আমি সাহসী মেয়ে চাই। আরেকটি কথা বলতেন, আমি যখন খুব ছোট, ধরেন কোনো বাসায় গেলাম, খুব সুন্দর, আমি বললাম, বাবা ওনারা না অনেক বড় লোক। বাবা বলতেন, না মা, ওনারা ধনী লোক। এই যে বড় লোক আর ধনী লোকের পার্থক্য ছোটবেলা থেকেই উনি আমার মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। উনি আমার মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন প্লেন লিভিং হাই থিঙ্কিং, এই কথাটি, যে জীবন যাপন করবে খুব সাধারণ, কিন্তু তোমার চিন্তা হবে অসাধারণ, অনেক বেশি। তুমি যেইখানেই তুমি কাজ করো, যেই পেশাতেই তুমি থাকো, সেটাকে নিয়ে গভীরভাবে কাজ করা, সেই পেশায় সেই কাজে অবদান রাখা, এটা তুমি করবে, হাই থিঙ্কিংয়ে জীবনযাপন করবে। সো আমি জানি না সেটা কতটুকু আমি পেরেছি, কিন্তু আজকে আমি আপনি এটাকে ধরতে পারেন যে কাদামাটি দিয়ে আমার বাবা আমাকে তৈরি করে দিয়ে গেছেন। একদম, আসলে মানুষের ভেতরটা কাদামাটি হওয়াটাই শ্রেয়, আমার মনে হয় না কেন। হয়তো রাজনীতিকরণ অনেক সময় কঠোর হতে হয়, কর্কশ হতে হয়, কিন্তু ভিতরটা যদি কাদামাটি থাকে তাহলে মানুষের ভেতরে যাওয়া যায়। সেটা জনরাই সেই প্রত্যাশাটাই আপনি পেয়েছেন নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কিছুদিন আগে বলেছিলেন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো একটু দেখেছি, সে অভিমান খুব দামি একটি শব্দ। নিশ্চয়ই, মানে অভিমান আসলে সবার উপর করা যায় না। না, এমন অভিমান করার মানুষ কি এসেছে কখনো? না, আমার জীবনে আমার ম্যাক্সিমাম অভিমান আমার বাবার সাথেই হতো। মার সাথে অভিমান করে লাভ নাই, উল্টা আরো বকা খাবো। সো আমার জীবনে অভিমান বাবার সাথে না। এরপরে এত দামি মানুষ আমার জীবনে আসলে যে অভিমান শব্দটা যাবে, বিরক্তি এসছে, রাগ হয়েছে, অনেক সময় মনে হচ্ছে যে যা ভেবেছি এ তো তা না। মানে মানুষ হিসেবে ওনার সেই মানুষটির যে স্ট্যান্ডার্ড আমি মনে মনে সেট করেছি, ওটার থেকে নিচে চলে গেছে সে। কিন্তু অভিমানের মতন এত দামি এবং এত অসাধারণ একটা অনুভূতি, এটা কারোর সাথে এখনো শেয়ার করার সুযোগ হয়নি। না, অভিমান আর কারোর সাথে না, একদম না। নিশ্চয়ই, সেই দামি শব্দ দামি জায়গাতে রেখে দিয়েছেন খুব সযত্নে, আমরাও চাই সেটা ওভাবেই থাকুক। আরেকটি বিষয়, সেটা হচ্ছে রাজনীতিতে আপনি একলা চলনীতিতে এগিয়েছেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল না, তখন আপনি সংসদে একা কথা বলেছেন। এখন আপনি বিএনপি থেকে বিচ্যুত হয়ে একা আপনি সংসদ সদস্য হলেন। ব্যক্তি জীবনেও আপনি একলা চলনীতি থেকে হাঁটছেন নাকি? এখন দেখুন, যেখানে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেখানে আসলে শক্তি ক্ষয় করা মানে কিন্তু আপনার জীবনের যেই সময়টা, যেই শক্তিটা, যে সঞ্চয়টা, সেটার অপচয় করা। সো আমি শক্তি ক্ষয় করতে রাজি না। ছোট জীবন, অনেক কাজ। আমি মনে করি যে যেখানে আমার বনছে না, সেটা মানুষ হতে পারে, সেটা পরিবারের সদস্য হতে পারে, সেটা দল হতে পারে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, আমি শক্তি ক্ষয় বিশ্বাস করি না। মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চান সবসময়। একদম, একদম। এবং মানুষ মানে কি, একেবারে সাধারণ মানুষ। আমি একেবারে গ্রামে, প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে আমি দেখেছি, আমরা যারা স্যুটকোট পরে শহরে ঘোরাফেরা করি, দু কলম বিদ্যে আছে পেটে, তার চেয়ে অনেক বেশি সৎ, অনেক বেশি ভালো ওই মানুষটা
যে মানে উদয় অস্ত পরিশ্রম করে তার পরিবারটা চালায়। আমি ওর মধ্যে সেই সততা, সেই মনুষ্যত্ব দেখেছি, যেটা হয়তো আমি স্যুট কোট টাই পরা মানুষের মধ্যে পাইনি। ওই মানুষগুলোর জন্য করতে চাই, ওই মানুষগুলো গ্রামের, শহরের একেবারে প্রান্তিক মানুষ, একেবারে হ্যাভ নটস, যাদের কিচ্ছু নাই, আমি তাদের জন্য করতে চাই। নিশ্চয়ই আপনি মানুষের সাথে আছেন, মানুষের রাজনীতি করেন, মানুষকে নিয়ে সাথে থাকবেন, সে প্রত্যাশা আমাদেরও থাকবে। এবার আমরা একটু আপনার প্রিয় শখ কি রুমিন ফারহানার? আমি পাখি পালি, আমার হাঁস মুরগিও আছে। হ্যাঁ, আপনার প্রিয় প্রতীক হাঁসই ছিল, কিন্তু হাঁস করতে গেছিল, আমরা হাঁস নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি। নিশ্চয়ই বাসায় কি হাঁস আছে নাকি না? আছে, এলিফ্যান্ট রোডেও আছে, গ্রামে তো অনেক আছে, এলিফ্যান্ট রোডেও আছে একটা। আর প্রিয় বই কার আপনার? আমার প্রিয় বই, ভীষণ মনে দাগ কাটা বই হচ্ছে প্রথম আলো। প্রথম আলো সুনীলের, পূর্ব পশ্চিম সেটাও সুনীলের। আর ছোটবেলা আমি প্রচুর বই পড়তাম, মানে পূর্ব পশ্চিম পড়লে তো আমাদের এখানকার ইতিহাস, এবং সেখানে আমার বাবার রেফারেন্স আছে, কিন্তু কলিয়া হচ্ছে আমার নাম আছে। সো এটা আমি প্রথমবার পড়ে ধরা পড়েনি। আমি এগুলো বই আমি পড়েছি একদম ছোটবেলা পড়তে হয়েছে আমাকে এই কারণে যে আমার তো কোনো সঙ্গী নাই, মা অফিসে চলে যান, বাবা তার কাজে ব্যস্ত, আমি কি করব? আমার বাসায় প্রচুর বই ছিল, প্রচুর বই। এখন আমাদের একটা ঘর আছে আলাদা শুধু বই। আমার অনেকে ড্রয়িং রুমে বই সাজায় না, বইটা আসলে আমাদের কাছে ঠিক সাজানোর জিনিস না, আমাদের একটা আলাদা ঘর আছে, ওখানে বই আছে। অনেকগুলো বই নষ্টও হয়ে গেছে, প্রচুর বই পড়তাম। সো আমার আজকে অনেকে আমার লেখা দেখে ভাবেন যে আমি এই ভাষা কি করে, ওই ভাষাটাও ছোটবেলা থেকেই। শরৎচন্দ্র, বঙ্কিম, ইভেন বঙ্কিম ছোটবেলায় কঠিন ভাষা, রবীন্দ্রনাথ তো পড়াই হয়েছে একেবারে ছোটবেলা। এগুলো আমার প্রায় 9-10-এর মধ্যে আমার এই বইগুলো শেষ। নিশ্চয়ই খুবই দারুণ, মানে এবং এগুলো আপনার জীবন দর্শনে কাজে লেগেছে নিশ্চয়ই। আরেকটি বিষয় হচ্ছে আরো অনেক কিছু শখ জানার বাকি রয়ে গেছে। প্রিয় খাবার কোনটা ব্যারিস্টার রুমিন ফারহানার? আমি ইটালিয়ান খাওয়া পছন্দ। সেজন্য পাস্তাটা পাস্তা, শিখেছিলেন? হ্যাঁ পাস্তা শিখেছিলাম। একা থাকতে হতো, কষ্টে পড়ে শিখেছেন, সেটাকে জীবনের মানে প্রিয় খাবার বানিয়ে নিয়েছেন। প্রিয় ঋতু কোনটা? শীত আর বর্ষা। শীত আর বর্ষা। কেন বসন্ত নয়? বসন্ত তো ঋতুর আছে। এখন আপনার রাজনীতিতেও বসন্ত চলছে। না না না, বসন্ত তো সুন্দর বটে, কিন্তু শীতের একটা আলাদা বিষণ্ণতা আছে, শীতের সকালের একটা আলাদা পবিত্রতা আছে। এটা আসলে ধরুন শীতের সকালে যখন আপনি হাঁটবেন একটা শাল জড়িয়ে, আপনি দেখবেন যে প্রকৃতির মধ্যে, হ্যাঁ, এবং এক ধরনের পবিত্রতা এবং এক ধরনের চাপা আনন্দ, বলবো আনন্দ শব্দটাও একটু একটু ভারী হয়ে যায়। মানে ওই বিষয়টা যেন আপনাকে তখন ব্যক্তি মানুষটাকে মানে সেটা আলিঙ্গন করে এটা নেয়। একটা ঔজ্জ্বল্য আছে, এটা একটা আলাদা ঔজ্জ্বল্য আছে। আবার সন্ধ্যার দিকটা যখন সূর্য ডুবে ডুবে যায়, ওই সময়টার একটা আলাদা বিষণ্ণতা আছে। সো একটা ঋতুর সকালে এক রূপ, বিকালে এক রূপ, এটা খুব কম হয়। আর বর্ষা ভালো লাগে ঝমঝম করে যখন বৃষ্টি পড়ে, আই লাভ দ্যাট। বর্ষা খুব প্রিয় ঋতু, খুব সুন্দর। আর বসন্ত সুন্দর ঋতু। বসন্ত সুন্দর। জীবনে বসন্ত এসেছে? ওমা, বসন্ত আস্তে আস্তে তো কতটা সংখ্যা, 40-এর উপরে তো বসন্ত পার হয়ে গেল। না, সে বসন্ত আমরা সবাই জানি, সবকিছু মিলে। তারপর তো অনেকে জিজ্ঞাসা থাকে যে জীবনে বসন্ত এলো কিনা, বন্ধু বান্ধবীরাও জিজ্ঞেস করে, হয় না অনেকে? 40-টার উপরে বসন্ত গেছে, আর কয়টা চাঁদ বলেন, আর কয়টা আছে ঈশ্বর জানেন। আপনি এমন বসন্তেই থাকুন, এমন চিরসবুজেই থাকুন। আমরা চাই ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় বসন্ত নিয়ে বিরাজমান থাকুক। প্রিয় ঋতু শীত বা বর্ষা যাই হোক না কেন। সবশেষ প্রশ্ন, ব্যারিস্টার রুমিন ফারহানা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, যাবেন বলেছেন, সবকিছু মিলে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে কাদের হয়ে কথা বলবেন, কি নিয়ে কথা বলবেন, সংসদে আপনার ভূমিকা কি হবে? আমি গত 3.5 বছর আওয়ামী লীগের সময়, আপনি লক্ষ্য করে দেখবেন আমার বক্তৃতাগুলো খুব দলীয় বক্তৃতা আমার কোনোটাই ছিল না, সবই কিন্তু দেশের সমস্যা, মানুষের সমস্যা নিয়েছিল। সো এখনকার বক্তব্য আমার তাই হবে, এবং এখনও আমি কিন্তু সাধারণ মানুষের জন্যই কথা বলবো। তবে হ্যাঁ, এখন যেটা যুক্ত হবে সেটা হচ্ছে নতুন করে আমার এলাকার মানুষের কাছে আমার প্রতিশ্রুতি আছে, তাদের কাছে আমার দায়বদ্ধতা আছে, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য করার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে যদি সরকার বাধা হয়ে দাঁড়ায়, তার জবাবও আমি বিশ্বাস করি মানুষ ব্যালটেই দেবে। নিশ্চয়ই। আজকের এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, ভবিষ্যতে সে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কি হিসেবে দেখতে চান, কোথায় দেখতে চান? আমি নিয়তিবাদী মানুষ। আমি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ঈশ্বরের কাছে চাইতে পারি, কিন্তু আমি কোনো গোল সেট করতে পারি না। বিকজ আমি দেখেছি
জীবনে আপনি যে পরিকল্পনাটা করবেন সেটা ওভাবে আগায় না, ওভাবে হয় না। এখানে ঈশ্বরের একটা বড় রোল থাকে, উনি একটা বড় রোল প্লে করেন। সো আমি এটা ওনার হাতে ছেড়ে দিয়েছি, দেখা যাক। আমি শুধু একটা জিনিস চাই, আমাকে যেন উনি কখনো অসম্মানিত না করেন। এর বাইরে আমার ঈশ্বরের কাছে আর চাইবার কিচ্ছু নেই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, আজকে আমাদের ঈদের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে এসে আপনার সময় দেওয়ার জন্য, সে সাথে আপনার নানা অনেক না জানা কথা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি এখানে শেষ করছি। ভালো থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। ঈদ মোবারক।